আজকে আমরা তাহলে শুরু করব অধ্যায় 4। ঠিক আছে, আজকে আমাদের এটাকে আমরা আমাদের কুইজের যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে এই অধ্যায় 4টাকে আমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো সুতরাং এই জন্য একটু বেশি, মানে আজকে এই টপিকে একটু বেশি করে পড়তে হবে। আর যেহেতু রিভিশন চ্যাপ্টার, তোমাদের অবশ্যই মনে থাকবে। হ্যাঁ, আমি জাস্ট টাচ করে দিয়ে যাচ্ছি। তো অধ্যায় 4, মালিকানার ভিত্তিতে ব্যবসা। তো এটার জন্য আমি স্ক্রিন আমি শেয়ার করে দিচ্ছি, সবাই একটু দেখবেন। তোমরা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? আচ্ছা, Yes, miss. ওকে। শুরু করছি তাহলে অধ্যায় 4, মালিকানার ভিত্তিতে ব্যবসা। আজকে আমরা যে দুটো টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা। মানে এই দুই ধরনের ব্যবসা নিয়ে আমরা আলোচনা করব আজকে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে মালিকানার ভিত্তিতে সাধারণত ব্যবসা কত ধরনের হতে পারে। মালিকানার ভিত্তিতে ব্যবসা সাধারণত 5 ধরনের হতে পারে: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় সমিতি ব্যবসা এবং সর্বশেষ হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। তাহলে আজকে আমরা বলেছি প্রথম দুটো ব্যবসা নিয়ে পড়বো, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায়। প্রথমে দেখো, এক মালিকানা ব্যবসায় বলতে আসলে আমরা কি বুঝি? এক মালিকানা ব্যবসায় বলতে আমরা কি বুঝি বলো তো? এক মালিকানা ব্যবসায় বলতে কি বুঝি? তো একজন আমাকে রেসপন্স করো যে এক মানে মালিকানা ব্যবসায় বলতে আমরা আসলে কি বুঝি। মানে আমি একা নিজে ব্যবসাটা চালাচ্ছি, আমার আর কোনো শেয়ার নেই বা কারো নেই। হ্যাঁ, তাহলে একজন ব্যক্তির মালিকানায় যে ব্যবসাটা প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়, সেই ধরনের ব্যবসাগুলোকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসা কিন্তু খুব সহজ, ঠিক আছে। প্রথম স্টার্টিং এ যখন হিস্ট্রিতে দেখা যায় আর কি, প্রথম প্রথম যখন ব্যবসায় প্রয়োজনীয়তা সৃষ্টি হয় তখন কিন্তু এক মালিকানা ব্যবসায় চল ছিল আর কি। তখন এক মালিক কি দিয়ে তাদের ব্যবসা শুরু করেছিল, তো সুতরাং সেই চলটাই শুরু হয়েছিল, কার্যক্রমটা এক মালিকানা ব্যবসা দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, তো বর্তমানে এখন আমরা জানি এক মালিকানা ব্যবসায় ফেলে এখন সবাই বিশেষ করে অংশীদারি বা যৌথ মূলধনিতে যাচ্ছে। তো এখন এক মালিকানা ব্যবসায় কিছুটা, বিশেষ করে যাদের একটু মূলধনের সংস্থান কম আছে, হ্যাঁ, পুঁজির সংস্থানটা কম আছে, তারপরে মানে একটু রিস্ক নিতে কম চায়, এই ধরনের ব্যক্তিবর্গরাই সাধারণত এক মালিকানা ব্যবসা এখন গঠন করে থাকে। আচ্ছা, এখন আমরা একটু দেখি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি। সাধারণত এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য আমরা জানি, আহ, যে বৈশিষ্ট্য হচ্ছে মালিক একজন থাকবে এবং তিনি নিজ উদ্যোগে কি করবেন, পুঁজি সংস্থান করবেন, ব্যবসা পরিচালনা করবেন এবং সেটাকে নিয়ন্ত্রণ করবেন এবং ব্যবসার যাবতীয় ঝুঁকি তিনি বহন করবেন। তারপরে এক মালিকানা ব্যবসার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা গঠন করা খুব সহজ, আইনি তেমন কোনো ঝামেলা নাই, যার কারণে ইজিলি এক মালিকানা ব্যবসাটা একটু গঠন করা যায়। তারপর হচ্ছে তোমার মূলধন যদি খুব কম থাকে, সেই স্বল্প মূলধন নিয়েও কিন্তু তুমি এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারবে। তারপরে এক মালিকানা ব্যবসার সাইজ যদি আমরা বলতে চাই, সেই এক মালিকানা ব্যবসার স্ট্রাকচারটা হচ্ছে একটু ছোট প্রকৃতির হয়ে থাকে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে, যেহেতু মূলধন স্বল্পতা রয়েছে এবং আমার পুঁজিও কম থাকে, সেজন্য এক মালিকানা ব্যবসার স্ট্রাকচারটা ছোট। আর ঝুঁকির কথা যেহেতু এখানে আসে, ব্যবসা করলে আমরা জানি ব্যবসার সাথে ঝুঁকিটা জড়িত থাকে। সেই ক্ষেত্রে যেহেতু এক মালিকানা ব্যবসার মালিক একজন, তাহলে ব্যবসার সমস্ত ঝুঁকি কিন্তু মালিককে একাই বহন করতে হয়। তারপরে এক আইনের চোখে এক মালিকানা ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই, মালিক ও ব্যবসা অভিন্ন। মানে এক মালিকানা ব্যবসায় মানে আমার নামেই থাকবে, আমার ব্যবসা মানে এটা আমার, ঠিক আছে। পৃথক কোনো সত্তা নেই, অভিন্ন, মালিক এবং ব্যবসায় অভিন্ন, মানে আমরা একই, হ্যাঁ, আমরা ভিন্ন না, আমরা ডিফারেন্ট না। আমি মানে আমার ব্যবসা, এভাবে করে এক মালিকানা ব্যবসাকে ট্রিট করা হয়। তারপরে আরেকটা পয়েন্ট আমরা যদি যাই, সেখানে হচ্ছে দায় দায়িত্বের কথা, ঠিক আছে। এক মালিকানা ব্যবসায়ের সকল দায় দায়িত্ব কিন্তু মালিকের নিজের, আর সাধারণত দায়টা কিন্তু অসীম হয়। এটা একটি ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে এক মালিকানা ব্যবসায়ের দায়টা কিন্তু অসীম। এটা প্রশ্ন অনেক সময় থাকে, এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। এখন এই কথাটার অর্থ মানে কি? কথাটার অর্থ হচ্ছে কোনো কারণে ধরো আমার কোনো পাওনাদার রয়ে গেছে আর কি, ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, তো পাওনাদারকে তো আমার অবশ্যই টাকাটা ফেরত দিতে হবে। দরকার হলে
ব্যবসার জন্য আমার নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও আমাকে কি করতে হবে, ওই পাওনাদারদের আমাকে দায়টা মেটাতে হবে। ঠিক আছে, এই জন্য বলা হয় অসীম, মানে অনেক বেশি দায়টা আমার বেশি। আমার যতটুকু আমি ইনভেস্ট করব তার থেকে আমার দায়টা বেশি থাকে, কারণ কোনো কারণে যদি আমি পাওনাদারদের দায়টা মেটাতে হয় তাহলে অবশ্যই দরকার হলে নিজের সম্পত্তিকে বিক্রি করে হলেও আমার ব্যবসায়ের দায়টা আমাকে মেটাতে হবে, পাওনাদারের দায়টা আমাকে মেটাতে হয়, এই জন্য বলছে এটা দায়টা অসীম। আচ্ছা, এর পরেরটা একটু দেখি। আম, আচ্ছা, লাভ লোকসানের কথা যদি আমি বলতে চাই, এক মালিকানা ব্যবসায় যে বৈশিষ্ট্যটা আছে লাভ লোকসান, যেহেতু মালিক একা, তার লাভ হলেও মালিক পুরা ভোগ করবে, আবার লোকসান হলেও মালিককে সেটা এককভাবে বহন করতে হবে। লাস্ট যে বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব। তুমি কতদিন এটাকে রাখবে, এটা পুরোটা রাখার ইচ্ছাটা তোমার উপর নির্ভর করবে। একটা এক মালিকানা ব্যবসা যদি তুমি গঠন করো, তাহলে তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন এক মালিকানা ব্যবসাটা রাখতে পারবে। তোমার যদি মনে হয় যে এক মালিকানা ব্যবসাটা আমার ভালো লাগছে না, বা এটা আমি বুঝিয়ে ফেলে নতুন এক ধরনের কিছু একটা করবো, তখন তুমি সেটাও করতে পারবা। মানে পুরোটাই তোমার আগ্রহের উপর, স্থায়িত্বটা নির্ভর করে মালিকের ইচ্ছার শক্তির উপর। ঠিক আছে। আচ্ছা, এর পরের পয়েন্টে আমরা একটু দেখি এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ। কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা তুমি চালু করতে পারো। নর্মালি আমরা একবার পড়েছিলাম, ঠিক না, আমরা আম, অধ্যায় 3-এ পড়েছিলাম আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলো কোন, অনেকগুলো ক্ষেত্র সেখানে ছিল। তেমনি এক মালিকানা ব্যবসায়েরও ক্ষেত্র আছে, মানে তুমি কোন কোন ক্ষেত্রগুলোতে এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারো। একটু প্রথমে একটু ছোট ছোট করে পয়েন্টগুলো আমি পড়ে যাই। এমন কিছু ব্যবসা অনেকে আছে যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই, ঠিক আছে, অথচ ব্যবসা শুরু করতে আগ্রহী। তাহলে তারা কি কোন ধরনের দোকানগুলো দিতে পারেন? তারা চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান ইত্যাদি, এগুলো দিয়েও কিন্তু কি করতে পারেন, এক মালিকানা ব্যবসা শুরু করতে পারেন। সেকেন্ড যেটা হচ্ছে, তোমার কিছু ব্যবসা আছে যেগুলো করতে অর্থের প্রয়োজন হয় না। ঠিক আছে, অনেক আমরা জানি আমাদের নিম্ন শ্রেণীর অনেক মানুষ আছে যাদের তেমন অর্থ নেই, কিন্তু তারা কিছু একটা কাজ করতে আগ্রহী। তাহলে সেই ক্ষেত্রে ধরো পানের দোকান, সবজির দোকান, এগুলো কিন্তু এক মালিকানা ব্যবসার জন্য একটা উপযুক্ত ক্ষেত্র। তারপরে ধরো আম, ঝুঁকি আমি কম নিতে চাই, ঠিক আছে, এক মালিকানা ব্যবসায় যেহেতু ঝুঁকিটা আসলে একটু কম, আমি আরো কম নিতে চাই, সেজন্য চালের দোকান আছে, ওষুধের দোকান আছে, এগুলো কিন্তু একটু ঝুঁকি কম। কেন জানো? চাল তোমার নিত্যদ্রব্য, চাল কিন্তু মানুষ খাবেই, ঠিক না? আমাদের প্রধান খাবার ভাত, আমাদের চাল কিন্তু খাবে, সুতরাং চালের দোকানে যদি যাও তোমার কোনো না কোনো ভাবে এটা সেল হয়ে যাবে। মানে এটা এমন না যেটা বিক্রি হবে না, এই ধরনের প্রোডাক্ট কিন্তু না এটা। তেমনি ওষুধ, আমাদের যা অবস্থার রোগ শোক, তোমরা দেখো প্রত্যেকটা হসপিটাল বলো, প্রত্যেকটা ল্যাব বলো, প্রত্যেকটা ওষুধের দোকানগুলো সবসময় কিন্তু ভিড় থাকেই। সুতরাং এসব ওষুধের দোকান দিলেও তোমার রিস্কটা একটু কমে আসে। ঠিক আছে। তারপরে দেখো এরপরে আমরা একটু দেখি আম, আহ, কিছু ধরো চাহিদা বিশেষ, আমার কিছু পণ্য থাকে যেগুলোর এলাকা ভিত্তিক চাহিদা হতে পারে। যেমন সেই ধরনের চাহিদা ভিত্তিক প্রোডাক্ট গুলো আমি সেই সব জায়গাগুলোর মধ্যে আমি করে এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারি। যেমন স্কুলের সামনে তুমি বই খাতার দোকান দিতে পারো, কোনো শিল্প কারখানার সামনে একটা রেস্টুরেন্ট দিতে পারো, কারণ সবাই খেতে আসবে। আর স্কুলের সামনে তো বই খাতার দোকান সবাই কিনবেই। ঠিক আছে, এগুলো হচ্ছে চাহিদার ভিত্তিতে তোমার কি করবে, চাহিদার ভিত্তিতে সেবার ভিত্তিতে তুমি এক মালিকানা ব্যবসা গঠন করতে পারো। তারপর আরো কিছু হতে পারে পচনশীল খাবার, যেমন আছে শাকসবজি, ফলমূল, মাছ মাংস ইত্যাদি, তুমি আপনার দোকান দিয়ে একটা এক মালিকানা ব্যবসা গঠন করতে পারো। তারপরে ডাক্তার, প্রকৌশল, আইন ব্যবসার মতো এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীও তুমি এভাবে করে একটা সৃষ্টি করতে পারো এক মালিকানা ব্যবসায়। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আরো কিছু কাজ আছে যেগুলো কিনা এক মালিকানা ব্যবসায় গঠিত হতে পারে। আমি এখানে আর ডিটেলস যাচ্ছি না। ঠিক আছে, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন কোন ক্ষেত্রগুলোতে এক মালিকানা ব্যবসায় হয়ে থাকে, ঠিক না? এর মধ্যে আরো কিছু আছে, আমি তোমাদের জাস্ট উদাহরণের মধ্যে বলে দিচ্ছি আমি। যেমন তুমি একটা ফ্যাশন বুটিক হাউস দিতে পারো, তারপরে তোমার ফার্নিচার দোকান, মিষ্টির দোকান, তারপরে তোমার বিভিন্ন কাঁচামাল ব্যবসা আছে, সেগুলো তুমি এক মালিকানা ব্যবসা হিসেবে গঠন করতে পারো। এরপর আসো আমরা এক মালিকানা ব্যবসাটাকে আপাতত আমরা শেষ করছি। এরপর আমরা সেকেন্ড ব্যবসা প্রতিষ্ঠান যেটা কিনা অংশীদারি ব্যবসায়, সেটা নিয়ে আমরা একটু পড়বো। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা সবাই? Yes, miss. আচ্ছা, জি মিস। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড যে ব্যবসা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। আচ্ছা, তাহলে অংশীদারি ব্যবসায় বলতে আমরা কি বুঝি, দেখি একটু করে বলো আগে। অংশীদারি ব্যবসায় বলতে আমরা কি বুঝি?
বলতে পারবে? অংশীদারি ব্যবসায় আগে আমরা বুঝি আহ অংশীদার মানে আমার সাথে আরেকজনকে থাকবে, একজন অংশীদার থাকবে, ঠিক আছে? থাকবে। হ্যাঁ, তাহলে Yeah. তাহলে একের অধিক হতে হবে না, সেই ক্ষেত্রে তাহলে একের অধিক ব্যক্তি হতে হবে। আচ্ছা, তাহলে দুইজন থেকে আরো কয়েকজন মিলে যদি আমি কোনো একটি ব্যবসায় গঠন করি, তবে সেটাকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসা। তখন আমি একা থাকবো না, আমার সাথে আরো যে কয়েকজন থাকবে তারাও আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক থাকবো আমরা, যে কয়জন অংশীদার আছি তারাই। তাহলে এখন অংশীদারি ব্যবসা তাহলে আসলে কিভাবে গঠন করা যায়? আইনের ঝামেলা আসলে অংশীদারি ব্যবসাও তেমন একটি নেই, তবে এক মালিকানা থেকে কিছুটা আছে আর কি, ঠিক আছে? সাধারণত এখানে একটু পারমিশন নেওয়ার ব্যাপার থাকে এক মালিকানা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটু করে দেখি যে এখানে কি বলছে সাধারণত। অংশীদারি ব্যবসায় গঠনে কিন্তু কোনো আইনি জটিলতা নেই। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য কমপক্ষে দুজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসা শুরু করতে পারে, তবে চুক্তি লিখিত হওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। মানে চুক্তি যে লিখিত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে অংশীদারি ব্যবসার চুক্তি লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট লাইন, যে অংশীদারি ব্যবসার চুক্তি লিখিত হতে পারে আবার অলিখিত হতে পারে। তবে তবে চুক্তিটা আসলে লিখিত হওয়াটা ভালো। তবে যেটা চুক্তি হচ্ছে লিখিত হওয়া, মৌখিক চুক্তির অনেক সময় একটু ভিত্তিহীন হয়ে পড়ে, অনেকে অস্বীকার করতে পারে। অনেক অংশীদার যে সবাই অনেস্ট পড়বে এমন কোনো কথা নেই, কিছু ডিসঅনেস্ট ব্যক্তি অংশীদার ব্যবসায় তোমার হয়ে যেতে পারে। তো কোনো কারণে যখন তুমি বলবা যে এটা এরকম ছিল আমাদের চুক্তিতে, তখন সেই চুক্তি তো লিখিত না, অলিখিত, তাহলে সেক্ষেত্রে মৌখিক চুক্তির ভিত্তিতে আসলে অনেক কিছু প্রোটেস্ট করা যায় না, সেই ক্ষেত্রে লিখিত হওয়াটা ভালো। আচ্ছা, আহ এটা হচ্ছে অংশীদারি ব্যবসার গঠন, মানে কয়েকজন মিলে আহ, একটি গঠন করবা, একটা যুক্তির মাধ্যমে ব্যবসা গঠন করবা। আর এই ব্যবসাটা শুরু করার জন্য তোমাকে কি করতে হবে? একটা সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। মানে তোমার এই অংশীদারি ব্যবসার জন্য একটা জাস্ট ট্রেড লাইসেন্স, মানে তুমি যে ব্যবসা করতে পারছো এটার একটা লাইসেন্স তোমাকে সিটি কর্পোরেশন থেকে নিতে হবে। আচ্ছা, এরপরে আসো আমরা এর পরের পয়েন্ট একটু দেখি, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসার তো অনেক কিছুই বৈশিষ্ট্য আছে, যেমন এক মালিকানা ব্যবসায় পড়েছিলাম, এটাও আমি একটু শর্টকাট করে বলে দিচ্ছি। সাধারণত আইনি ঝামেলা একটু কম, অংশীদারি ব্যবসায় গঠন করা সহজ, চুক্তির মাধ্যমে তুমি অংশীদারি ব্যবসায় গঠন করতে পারো, সেটা লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। একাধিক ব্যক্তি একাধিক ব্যক্তি নিয়ে তুমি গঠন করতে পারো, তবে সেই ক্ষেত্রে একটা লিমিটেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 2 জন থেকে সর্বোচ্চ 20 জন। ঠিক আছে, 2 জন থেকে সর্বোচ্চ 20 জনকে নিয়ে তুমি একটা অংশীদারি ব্যবসায় গঠন করতে পারো। আবার ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে যদি কোন একটা ব্যাংক তুমি গঠন করতে চাও অংশীদারি ব্যবসা হিসেবে, তবে সেই ক্ষেত্রে তোমার অংশীদার 10 জনের চেয়ে বেশি হতে পারবে না। ব্যাংকিং ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান হলে তুমি 20 জনকে নিয়ে অংশীদার ব্যবসা গঠন করতে পারো, বাট ব্যাংকিং হলে অবশ্যই লাস্ট থাকবে 10 জন। আচ্ছা, অংশীদারি চুক্তিটা ভিত্তি হিসেবে কাজ করে, চুক্তির আলোকে অংশীদার ব্যবসায়টা গঠিত নিয়ন্ত্রিত হয়, লিখিত বা মৌখিক বা নিবন্ধিত বা অনিবন্ধিত দুটো হতে পারে। তারপরে আম, যে অংশীদাররা যেভাবে চুক্তিতে আছে সেভাবে করবে কি জানো, মূলধনটা তারা সরবরাহ করবে, আর লাভ লোকসানটাও চুক্তিতে যেভাবে উল্লেখ থাকবে সেভাবেই বন্টন হবে। কেউ হয়তো সবাই যে সমানভাবে টাকা ইনভেস্ট করবে সেটাও না, কেউ হয়তো 5 লাখ টাকা দিল, কেউ হয়তো 10 লাখ টাকা দিল, তাহলে যে 10 লাখ টাকা ইনভেস্ট করেছে তার মূলধনের পরিমাণও কিন্তু একটু বেশি হবে 5 লাখের চেয়ে। তো সেভাবে করে চুক্তিতে যেভাবে বন্টন করার নিয়ম থাকবে সেভাবেই তারা বন্টন করবে। তারপরে অবশ্যই এটা বৈশিষ্ট্য হচ্ছে আস্থা এবং বিশ্বাস। অংশীদার ব্যবসা করতে গেলে অবশ্যই বিশ্বাস এবং আস্থাটা থাকতে হবে। আর নিবন্ধনটা বাধ্যতামূলক নয়। এটা হচ্ছে অনেক সময় একটা অংশীদার ব্যবসা তুমি যে গঠন করেছো, 5 নম্বর পয়েন্টে আমি এখন তোমাদের সাথে একটু ডিসকাস করছি। নিবন্ধন নিবন্ধন মানে হচ্ছে আমি যে একটা অংশীদারি ব্যবসায় কিছু মানুষকে নিয়ে আমি গঠন করেছি, এটা আমার নিবন্ধন হতে হবে, মানে রেজিস্ট্রিকৃত হতে হবে। তো এটা বলেছে অনেক সময় বাধ্যতামূলক নয়, নিবন্ধন হতেও পারে, আবার তুমি চাইলে অনিবন্ধিত করেও ব্যবসা শুরু করতে পারো। তবে একটা জিনিস, যে কোনো কিছু আইনের ঝামেলা একটা থাকেই, আইনের ঝামেলা যাতে তোমাকে পোহাতে না হয় বা সব সময় যাতে আইন তোমার পক্ষে থাকে, এই জন্য নিবন্ধন হলেই ভালো।
নিবন্ধন হলে তোমার আইনের অনেক ঝামেলা থেকে তুমি কিন্তু রক্ষা পেতে পারো। অনেক সময় তোমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কেউ হয়তো থার্ড পার্টি কেস করতে পারে, সেই ক্ষেত্রে তুমি যদি মানে অবৈধ হিসেবে বলতে পারে, সেই ক্ষেত্রে তুমি যদি একটু রেজিস্ট্রি করে রাখো তোমার ব্যবসায়, তাহলে হয়তোবা এই ধরনের আহ মানে কিছু সিন ক্রিয়েট হয়ে যায়, এই ধরনের সিন গুলো থেকে তুমি তোমার ব্যবসাকে রক্ষা করতে পারো। আচ্ছা, এর পরের টপিকটা দেখো কি আছে, অংশীদারি ব্যবসার চুক্তিপত্র। এটা আসলে আলাদা করে দেওয়া আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এই জন্য। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়। চুক্তি মৌখিক হতে পারে, আবার লিখিত ও নিবন্ধিত হতে পারে। তবে মৌখিক, লিখিত ও নিবন্ধিত যেভাবেই হোক অংশীদারি ব্যবসায় শুরু করা যাবে। এরপর আসলে অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু। এই যে চুক্তিপত্রগুলো যে পড়লাম, যে চুক্তিপত্রের কি কি বিষয়গুলো থাকে, তোমরা একটু জাস্ট চোখ বুলিয়ে নাও। সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ, স্লাইডে দেখতে পাচ্ছ যে অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে কোন কোন বিষয়গুলো চুক্তিপত্রে ইনভলভ থাকে। একটু করে সবাই দেখে নাও। আর একটু দেখার পর যদি কোনো একটা পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, দেন আমাকে একটু কোশ্চেন করবে। প্রায় কি দেখা হয়ে গেছে? অলমোস্ট। আচ্ছা, এখানে কি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা আছে, এরকম কিছু আছে? মিস 8 নাম্বারটা। 8 নম্বর, যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করবেন তাদের পরিচিতি। ওই যে যারা যারা অংশীদার থাকবেন তাদের সকলের পরিচিতি তোমার চুক্তিপত্রের মধ্যে থাকবে। এখন ধরো আমরা এখন যারা যারা ক্লাস করছি, ধরো আমরা সবাই মিলে একটা অংশীদারি ব্যবসা গঠন করছি, ঠিক না? এখন তাহলে তোমার পুরো পরিচিতি, অর্ণব আছে, আরো যারা যারা আছে, আমি আছি, ধরো আমাদের সবার একটা পরিচিতি সেখানে কিন্তু থাকতে হয়। মানে যারা ব্যবসা পরিচালনা করবেন প্রত্যক্ষভাবে, মানে ধরো আমরা তো সবাই আছি অংশীদার, কিন্তু সবাই কি ধরো আমরা ব্যবসা পরিচালনা করছি না, তাদের থেকে হয়তো 5 জন আমরা একটা ইয়ের ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে 5 জন এই ব্যবসাটাকে আমরা পরিচালনা করব। তাহলে সেই 5 জনের পুরোপুরি পরিচিতি সেখানে তুলে ধরতে হবে, ঠিক আছে? দেন আর জি কোনো মিস। প্রবলেম? আর কোনো মনে হয় প্রবলেম হওয়ার কথা না, এগুলো কিন্তু একটু সহজ, ঠিক না? জি মিস। আচ্ছা, তাহলে আমি একটু নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এরপর দেখো অংশীদারের প্রকারভেদ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে টপিক আর কি। অংশীদারদের প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অংশীদারদের প্রকারভেদ। সাধারণত কত ধরনের অংশীদার রয়েছে? একটা হচ্ছে সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, আরো আছে দেখো এখানে নামমাত্র অংশীদার, আপাতদৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার, আচরণে অনুমিত অংশীদার। সাধারণত 6 ধরনের অংশীদার আমরা দেখতে পাই। তার মধ্যে সাধারণ অংশীদার সাথে কিছু ধারণা বা বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা অলরেডি একবার পড়েছো। জাস্ট একটু করে বেসিকটা জেনে নাও। সেটা হচ্ছে সাধারণ অংশীদার হচ্ছে যারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে যারা ব্যবসাকে পরিচালনা করবেন, তাদের দায়িত্ব থাকবে অসীম, আর চুক্তি অনুযায়ী তারা লাভের অংশ পাবে, ঠিক আছে? এটা সাধারণ অংশীদার, মানে যারা নর্মালি বিজনেস শুরু করবে এবং বিজনেসকে পরিচালিত করবে, তারা হচ্ছে সাধারণ অংশীদার। ঘুমন্ত অংশীদার, স্লিপিং পার্টনার, মানে কি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটায় দেয়? উনি কি ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেয়? না, আসলে তা না। উনি করেন কি, টাকা দিবেন, মানে ওনার টাকা আছে, হ্যাঁ, ব্যবসা করতে তো টাকা লাগে। তো এমন কিছু অংশীদার থাকে যারা টাকা দিতে পারে, কিন্তু ব্যবসা পরিচালনায় তারা অংশগ্রহণ করে না। লাভের অংশ পাবে, উনি যতটুকু টাকা উনি ইনভেস্ট করেছেন সেটার একটা লাভের অংশ পাবেন, কিন্তু উনি ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করেন না। এই জন্য ওনাকে বলা হচ্ছে স্লিপিং পার্টনার, মানে উনি ঘুমিয়ে থাকেন কিন্তু ব্যবসার কোনো কাজে তিনি সক্রিয় থাকেন না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্লিপিং পার্টনার অর ঘুমন্ত অংশীদার। এরপর হচ্ছে নামমাত্র অংশীদার, মানে কি উনি মূলধন বিনিয়োগ করেন না, ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না, কিন্তু চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। ধরো আমি ব্যবসায়ী, আমার খুব সুনাম আছে, হ্যাঁ, আমার মানে বাজারে মার্কেটে আমার কিন্তু খুব সুনাম আছে, আমি একজন খুব ভালো ব্যবসায়ী। ওই আমি আমার সুনামটাকে এই তোমাদের ধরো তোমরা একটা অংশীদার ব্যবসা করছো, আমার ধরো খুব সুনাম আছে মার্কেটে, আমি মানে খুব ভালো একজন ব্যবসায়ী, মানে হ্যাঁ আচ্ছা ও ও তো খুব ভালো। এই যে সুনামটাকে আমি ইনভেস্ট হিসেবে আমি তোমাদের ব্যবসায় ইনভেস্ট করবো। এই সুনাম যখন তোমরা আমাকে কাজে লাগাবা, মানে আমার নিজের সুনামটাকে